বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া খাতুন শিমুল, সহকারী শিক্ষক, বাংলাদেশ শেরলা হাই স্কুল, ভৈরব কিশোরগঞ্জ। আমি আজকে অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্রের বিষয়ের উপর একটা ক্লাস করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং ভালো থাকো, এই প্রত্যাশা করে আজকে আমি আমার ক্লাসটা শুরু করতেছি। আমি তোমাদেরকে আজকে একটি গদ্য পড়াবো, যেটা তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় গদ্য। পাঠ্য বইয়ের দ্বিতীয় গদ্য। তোমরা যদি ক্লাসে বাসায় ক্লাসটা যেহেতু অনুধাবন করতেছ, এখন তোমরা বই খুলতে পারো। তোমাদের পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠায় আছে যে গদ্যটা, সেটা আমি আজকে তোমাদের জন্য শুরু করতেছি। যে আমি যে গদ্যটা তোমাদেরকে আজকে পড়াবো, সেটা হলো, আমার গদ্যের নাম হলো ভাব ও কাজ। গদ্যের নাম হলো ভাব ও কাজ, যেটা লিখেছেন হলো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থীরা, ভাব ও কাজ গল্পটা শুরু করার আগে আমরা প্রথমে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জানবো। উনি আমাদের জন্য কি কি অবদান রেখে গেছেন, ওনার জন্ম মৃত্যু, ওনার জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমি আশা করি এটা তোমরা বইয়ের মধ্যে আছে, যদিও তাও আমি বললে তোমাদের মনে থাকবে, এই চিন্তা ভাবনা করে আমি শুরু করতেছি। কাজী নজরুল ইসলাম যিনি হলেন আমাদের কাছে বিদ্রোহী কবি নামে পরিচিত, আমাদের জাতীয় কবি। আমরা এখন জানি যে কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যা পড়াশোনা তেমন একটা করতে পারেননি, কিন্তু তিনি আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর লিখনী রেখে গেছেন, যার জন্য তিনি আমাদের জাতীয় কবি হিসেবে পরিচিত হয়েছেন। কাজী নজরুল ইসলামের সবচেয়ে উল্লেখযোগ্য একটা লেখা হলো, যেটা হলো ওনার প্রথম লেখাও বলা যায়। এই লেখার মাধ্যমে উনি আমাদের কাছে সুপরিচিত হয়েছেন, সেটা হলো ওনার বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতাটা কাজী নজরুল ইসলামের একটা সবচেয়ে বড়, আমাদের জন্য অনেক বড় একটা অবদান। যেটা বিদ্রোহী কবিতাটা আমরা জানি যে প্রথম বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয় পত্রিকা বিজুলি নামের একটি পত্রিকা, যে সে সময়ের জন্য খুবই গ্রহণযোগ্য এবং জনপ্রিয় একটা পত্রিকা ছিল। সেখানে উনি এই বিদ্রোহী কবিতাটা প্রকাশের মাধ্যমে উনি আমাদের কাছে বিদ্রোহী কবি হিসাবে আত্মপ্রকাশ করেন। তাছাড়া কাজী নজরুল ইসলামের অসংখ্য কবিতা, উপন্যাস, গদ্য, ছোট গল্প, তারপরে হলো গান আছে, যেগুলা আমাদের কাছে খুবই পরিচিত, আমাদের জীবনে অনেক বড় অবদান আছে। তার মধ্যে কাজী নজরুল ইসলামের কতগুলো কবিতার মধ্যে রয়েছে, দেখো তার বিখ্যাত কবিতার মধ্যে, নাটক কবিতার মধ্যে রয়েছে। প্রথমে আমি কিছু কথা বলি, কাব্যগ্রন্থের কথা বলি। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দু, চক্রবাক। উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যু, ক্ষুধা, কোহেলিকা। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার টান, তারপরে রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধের মধ্যে রয়েছে যজ্ঞবাণী, নাটকের মধ্যে যজ্ঞবাণী, রৌদ্র মঙ্গল। নাটক রয়েছে ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। শিক্ষার্থীরা, আমরা জানি যে জন্মানোর পরে আমাদের একটা চিরন্তন সত্য হলো মৃত্যু। আমাদের এই বিখ্যাত কবি আমাদের ছেড়ে চলে যান হলো 1976 সাল খ্রিস্টাব্দের 29শে আগস্ট, যেখানে তিনি আমাদের ছেড়ে চলে যান। যেখান থেকে আমরা ওনাকে হারাই, সেই জায়গাটার নাম হলো ঢাকা। ঢাকায় হলো উনি মৃত্যুবরণ করেন হলো ঢাকা শহর থেকে। আচ্ছা, এই হলো আমাদের কাজী নজরুল ইসলামের জীবন বৃত্তান্ত। এখন শিক্ষার্থীরা, আমরা চলে যাব আমাদের মূল গল্পে। আমি আগে বলেছি যে আমাদের যে গল্পটা, সেটার নাম হলো ভাব ও কাজ। ভাব ও কাজ, আমরা প্রথমে ভাব এবং কাজ দুইটা জিনিসের মধ্যে আগে পার্থক্যটা বুঝি। ভাব এবং কাজ দুইটা জিনিসের অর্থ একই বোঝা গেলে কিন্তু দুইটা নিতান্তই দুইটা আলাদা শব্দ।
যেটার একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, কিন্তু অর্থের দিক দিয়ে পুরাই ভিন্ন। ভাবার কাজ সম্পর্কে বলতে গেলে দুটা, একটা হলো আসমান জমিনের পার্থক্য। ভাব বলতে আমরা কি বুঝি? ভাব বলতে আমরা বুঝি যে আত্মার শক্তিকে জাগ্রত করা বা মানুষের অন্তরের স্পৃহাকে কোনো কিছু দিয়া জাগায় তোলা বা নাড়া দেওয়া। আর কাজ বলতে আমরা বুঝি কর্ম, যেটা আমাদের জীবন চলার জন্য খুবই জরুরি। কিন্তু তার অর্থ এই না যে ভাবটা আমাদের জীবন চলার জন্য জরুরি না। দুইটা জিনিসই আমাদের জীবনের জন্য জরুরি, কিন্তু ভাবটা হলো এমন একটা জিনিস যেটা শুধু ভাব হইলেই মানুষের জীবনটা চলে না। সেটাকে কার্যে রূপান্তর করার জন্য আমাদের মানুষের মনের সোনার কাঠিকে নাড়াইয়া মনের স্পৃহাকে জাগায়া তুলতে হয়। যেমন এখানে আমাদের লেখক কিছু কথা বলছে, সেটা আমি পুরা গল্পটা যদিও না করি, তাহলে আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ যেখানে আছে সেগুলো পড়ে আমি তোমাদেরকে ভাব এবং কাজের মধ্যে যে সেটা আমি তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি। ভাব আর কাজ সম্বন্ধে খুব নিকটবোধ হইলেও আদত এই জিনিস দুটা কিন্তু আসমান জমিনের ফরাক। ভাব জিনিস হইতে হইছে পুষ্পবিহীন সৌরভের মতো, একটা অবান্তর উৎসর মাত্র। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা কেহ মনে করিতে পারিবে না। কাজ জিনিসটা ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বাস্তব বস্তু জগতে। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজা আনার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করে আমাদের এই ভাব পাগল দেশে। কিন্তু শুধু ভাব লইয়ে থাকিব, লোকের শুধু কথায় মাথায় মশগুল করিয়া রাখিব, ইহা একটা বদখেয়াল। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতা পাওয়া যায় না। এই অংশটুকু পরে আমরা শিক্ষার্থীরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে কাউকে দিয়া কোনো কাজ করাইতে হইলে প্রথমে তার অন্তরের স্পন্দনকে জাগায় তুলতে হবে, এবং আমি যে কাজটা করাইতে চাইতেছি সেটা যে কতটুকু গ্রহণযোগ্য এবং কাজটা যে তার জন্য বা আমাদের জন্য কতটুকু দরকার সেটা আগে তাকে বুঝাইতে হবে। এবং বুঝানিটা যেটা সেটা হলো ভাব, এবং তার দ্বারা যে কর্মটা আমরা সম্পাদন করব, যে কাজটা করা, যে জিনিসটা করাবো সেটা হলো আমাদের ভাব, সেটা হলো আমাদের কাজ। তার মানে শিক্ষার্থীরা আমরা কি বুঝতে পারলাম এই যে ভাবকে ছাড়া কাজ সম্ভব না, এবং কাজ করাইতে হইলে তাকে অবশ্যই ভাবের জগতে নাড়া দিয়ে কাজ করাইতে হবে। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতা থাকে না। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাথায়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্য সিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশে কর্পূরের মতো উড়িয়া যায়। শিক্ষার্থীরা এখানে আমরা একটা শব্দ পড়লাম, কর্পূর। কর্পূর মানে কি? কর্পূর হলো একটা তিক্ত স্বাদযুক্ত একটা জিনিস, যেটা হলো কোন একটা গাছের তিক্ত স্বাদযুক্ত গাছের রস থেকে তৈরি। যেটা এখানে কর্পূর সম্পর্কে তোমাদের একটা টিকা দেওয়া আছে, টিকাতে লেখা আছে বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ, যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এটা হলো কর্পূর। কর্পূর মানে হলো এমন একটা গাছের রস যেটা খুবই তিক্ত স্বাদযুক্ত। পোকামাকড় থেকে কোনো কিছুকে বাঁচানোর জন্য, যেমন আমরা এই যে পোকামাকড়ের করার জন্য যে একটা বড়ি জাতীয় ইউজ করি, যে ঘরের পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, এমন একটা জিনিস যেটা দিলে এই কর্পূরের স্বাদটা এত তিক্ত যে পোকামাকড় বলতে কোনো কিছুই আসে না। এইরকম এখানে বলছে যে কর্পূরের সাথে ভাবকে এই জন্য তুলনা করছে, কারণ ভাবের যে অবস্থাটা সেটা হলো ক্ষণস্থায়ী। যতক্ষণ পর্যন্ত ভাবে জাগ্রত করা যায় ততক্ষণ পর্যন্ত বোঝা যায় যে ভাবে মাথায় তুলিয়া রাখা পর্যন্ত হলো ভাব জাগ্রত থাকে। সেজন্য কোনো কাজ করানোর আগে আমরা যেহেতু ভাবকে নাড়া দিব এবং
ভাবের জগতে মাথায় থাকা পর্যন্ত যদি আমরা কাজটা সম্পাদন করে নিতে পারি তাহলে পারবো, না হলে কি হবে, পরে সেটা মানুষ ভুলে যাবে এবং কাজটা আর করতে পারবে না। তাহলে আমরা এখান থেকে আরো ভালো করে বুঝতে পারতেছি যে ভাবটা কত গুরুত্বপূর্ণ, কাজের জন্য ভাবটা কত গুরুত্বপূর্ণ এবং ভাবের জন্য আমাদের কাজটা কত গুরুত্বপূর্ণ। এখন তারপরে আমরা আবার বলে যাচ্ছি এই কথাটা একটা মস্ত সত্য যে তাহার এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে যেদিন একটা হুজুগে সেদিন একটা হুজুগে মাথায় হুড়াহুড়ি করিয়া হাজার কত স্কুল কলেজের ছাত্রছাত্রীকে বাহির হইয়া আসিল। কতই তারা তো তাদের এই সংকল্প এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? একটা সমসাময়িক উত্তেজনার ত্যাগের অভিনব করিতে গিয়া স্পিরিটটাকে কি বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হয়েছে। যাহারা শুধু ভাবে ছুটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটা নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মশক্তিকে পবিত্রতা নষ্ট করিল, তাহার কি দরকার পড়িয়াছে? আবার কাল করিয়া বাহির হইয়া আসিতে পারিবে। আর যাহারা মুখে চাদর গুজিয়া কল্যাণকর ত্যাক্ত বিশ্ববিদ্যালয়ের আবার মুখ ছুপাইয়া ঢুকিয়া গেছে, কাল দেশের সত্যিকারের ডাক আসিলে তাহারা কি আর সাড়া দিবে? কথার অর্থ হলো এই যে বিশ্ববিদ্যালয়ের কতক ছাত্রছাত্রীকে হুজুগে ডেকে আনার পরে তাদেরকে দেখা গেছে যে কাজের জন্য তাদেরকে ডাকা হয়েছিল সেই কাজটা তারা বুঝতে পারলো এক সময় যে তাদেরকে ভালো কাজের জন্য ডেকে আনা হয়নি। তখন তারা কি করলো? তারা আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল। এখন এই যে তাদের যে স্পিরিট মানে হলো কি? আত্মশক্তি, আত্মার যে শক্তি সেটাকে জাগ্রত করে তোলা, মানে হলো উদ্যমটাকে জাগায় তোলা। এখন উদ্যমটাকে জাগায় তোলার পরে এখন যে তাদের দ্বারা কাজটা সম্পাদন করিতে পারা কাজটা হইল না, এখন তারা চিন্তা করবে কি? আবার যখন তাদের ডাকা হবে তারা চিন্তা করবে যে আমাদেরকে শুধুই ডেকে নেওয়া হয় কিন্তু আমাদের দ্বারা কোনো কাজ করা হয় না, এখন আমরা আর যাব না। তখন তারা সত্যিকারের ডাক যখন আসবে তখন দেখা যাবে যে সত্যিকারের ডাকেও তারা আর সাড়া দিতেছে না, তারা আসতে চাইতেছে না, কারণ তারা এখনো চিন্তা করতেছে যে তাদেরকে যে ডাক দেওয়া হয়েছে এখনো আবার সেই ঠিকভাবে আবার আগের মতো করে তাদেরকে আবার আনার পরে তাদের দ্বারা আর কাজ করানো হবে না। এখানে লেখক কুম্ভকর্ণের নিদ্রার কথা বলেছেন। কুম্ভকর্ণের নিদ্রা বলতে আমরা শিক্ষার্থীরা, আমরা যারা হিন্দু তারা কুম্ভকর্ণের নিদ্রাটা সম্পর্কে আমাদের জানা আছে, কিন্তু যারা আমরা মুসলমান তাদের কুম্ভকর্ণের নিদ্রা সম্পর্কে জানা নাই। কুম্ভকর্ণের নিদ্রা বলতে আমরা বুঝি যে কুম্ভকর্ণ কে ছিলেন তার সাথে আমরা আগে পরিচিত হয়। কুম্ভকর্ণ ছিলেন হলো রাবণের ভাই, যে কিনা বছরের 6 মাস হলো জাগ্রত অবস্থায় থাকতো আর 6 মাস হলো নিদ্রা অবস্থায় থাকতো। কিন্তু তাকে যা সঠিক নিদ্রা যদি না হয় তাহলে তাকে দিয়া কোনো কাজ আর করা যায় না, কারণ তার নিদ্রাটা হলো সম্পূর্ণ হওয়ার পরে সে কাজ করতে পারে। তাই ভাবটাকে কুম্ভকর্ণের নিদ্রার সাথে ঘুমের সাথে তুলনা করা হয়েছে, যে সঠিক সময়ে না জাগ্রত করিতে পারলে তার সেই কাজটা করা সম্ভব হয় না। সেই জন্য বলা হয়েছে যে তারপরে কুম্ভকর্ণ যে এক সময় দেখা গেছে যে তাকে অসময়ে যখন ঘুম থেকে জাগানো হয়েছে তখন সেই ঘুমে সে জাগছে, তারপরে সে আর বেঁচে থাকতে পারে নাই এবং সে মারা গেছে। কারণ হলো তার যে নিদ্রাটা সেটা হলো অসময়ে জাগ্রত করা হয়েছে। এর দ্বারা শিক্ষার্থীরা আমরা কি বুঝি? এর দ্বারা আমরা বুঝি যে সঠিক সময়ে সঠিক কিছু করাটাই আমাদের জন্য শ্রেয়, কিন্তু অসময়ে কোনো কিছু করতে যাওয়া বা কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার উপযোগী অনুপযোগী কোনো সিদ্ধান্ত নেওয়া কারো পক্ষেই এটা হিতের পক্ষে নয়, সেটা হলো হিতের বিপক্ষে। সেজন্য ভাবু কাজে যে মূল বক্তব্য সেটা হলো যে ভাব শুধু জাগ্রত করিলেই হবে না, সেটাকে কার্য রূপান্তর করার জন্য সঠিক ব্যবস্থা, সঠিক সময় এবং সঠিক মুহূর্তের দরকার।
শিক্ষার্থীরা আমরা একদম কবিতা গতি শেষ পর্যায়ে চলে এসেছি। তাহা হইলে এখানে লেখক বলছে, তাহা হইলে এখন উপায় কি? সরি, এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণ বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ড কাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। আমরা বলিব, ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। কথার অর্থ হলো ভাব দরকার, কিন্তু জ্ঞান হারা বা নিজের বোঝার উপরে নিজের যে জ্ঞান সেটাকে সঠিক ব্যবহার ছাড়া ভাবের কোনো দরকার নাই। তাহা হইলে তোমরা তোমার পতন, তোমাদের দেশের পতন, তোমার ধর্মের পতন, তোমার মনুষ্যত্বের পতন। শিক্ষার্থীরা, মনুষ্যত্ব বলতে আমরা কি বুঝি? মনুষ্যত্ব বলতে বুঝি হলো মানুষের মানুষ হওয়ার যে শক্তি, বা মানুষ হলেই কি হয় না, সঠিক মানুষের রূপান্তরিত হয় না। মানুষ হইতে হলে তাকে জন্মের পরে কিছু ভালো মন্দ, রেশনালিটি এবং হিউম্যানিটি দুইটা শব্দের ব্যবহার, একটা হলো মনুষ্যত্ব এবং পশুত্ব। দুইটা শব্দ, হিউম্যানিটি মানে হলো মনুষ্যত্ব, রেশনালিটি মানে হলো পশুত্ব। রেশনালিটির উদ্ভব যার মধ্যে বেশি, সে মানুষ, সঠিক মানুষ নয়। কিন্তু মনুষ্যত্বের উদ্ভব করতে হলে তাকে শুধু মানুষ রূপে জন্ম নিলেই হয় না, তাকে কি করতে হয়, সঠিক মানুষে পরিণত হইতে হয়। তার জন্য তাকে শুধু শিক্ষা বা শিক্ষার উপর গুরুত্ব দিলেই হয় না, পাঠ্যপুস্তকের উপর গুরুত্ব দিলে হয় না, তার সামাজিক শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, সব দিক দিয়ে হলো তার সঠিক জ্ঞান থাকা দরকার। এটা হলো সঠিক মানুষের এবং সমাজের জন্য উপকারে আসে এমন মানুষের লক্ষণ। আচ্ছা, তারপরে দেখো এখানে শিক্ষার্থীরা লেখক আমাদের জন্য আর কি বলেছেন। তাহা হইলে দেখো, ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাসে পরিণত করো। কর্মের শক্তি আনিবার জন্য ভাব সাধন করো, স্পিরিট বা আত্মশক্তিকে জাগায় তুলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তুলো। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্য দেশের উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না। কোমল বাঁধিবার কার্যের নামিয়া পড়িতে হইলে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুজিয়া দেখিতে হইতে হইবে ইহার কি ফল। শুধু উত্তম শাড়ির মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় না, মাত্র দেওয়াল প্রভু কিন্তু দীপের দাঁড়াইয়া থাকে। তোমার বন্ধন এই সামনের দেওয়াল ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তি বলে শাবল মারিতে হইবে। কথার অর্থ দ্বারা শিক্ষার্থীরা আমরা কি বুঝতে পারতেছি? এখানে লেখক বলছেন যে ভেড়ার পালের মতো। ভেড়ার পাল বলতে আমরা কি বুঝি? ভেড়ার পাল বলতে আমরা জানি যে ভেড়া সাধারণত দল বেঁধে চলে, সামনের ভেড়া যেদিকে যায় সবগুলো সেদিকে যায়। কিন্তু আমরা হলাম কি? ভেড়ার পাল না শিক্ষার্থীরা, আমরা হলাম মানুষ। সেজন্য আমরা আমাদের মধ্যে মানুষ হওয়ার যে গুণগুলা আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের মধ্যে দিয়েছেন, সেইগুলাকে আমাদেরকে সঠিক ব্যবহার করতে হবে এবং সঠিক সময়ে সঠিক কাজে লাগাইতে হবে। তাহলে আমাদের মাধ্যমে কাদের উপকার হবে? প্রথমত আমাদের নিজের উপকার হবে, দেশের উপকার হবে, আমাদের পরবর্তী প্রজন্মের উপকার হবে। আমরা মৃত্যুর পরেও দেশের জন্য, দশের জন্য, নিজের সন্তান আদির জন্য, সবার জন্য কোনো কিছু রেখে যাইতে পারবো। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই প্রবন্ধের দ্বারা কি বুঝলাম এই যে ভাবকে কি করতে হবে? ভাবকে অবহেলা করা চলবে না, কিন্তু ভাবের মানে ভাসিয়াও যাওয়া যাবে না। মানে ভাবে শুধু ভাসিয়ে যাইলেই চলবে না, সেটাকে কি করতে হবে? কার্যে রূপান্তরিত করতে হবে। তার মানে ভাবকে আমরা কার্যের দাস, কিন্তু কার্যকে আমরা ভাবের দাস বানাইতে পারবো না। ভাবকে যদি আমরা কার্যের দাস বানাইতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা আসবে। আর যদি কার্যকে ভাবের দাস বানাই তাহলে আমাদের জীবনে সফলতা আসবে না। আমরা নিজেদের জন্য কোনো কিছু করতে পারবো না, দেশের জন্য কোনো কিছু করতে পারবো না।
কোনো নিজেদের পরিবারজনের জন্য কোনো কিছু করতে পারবো না। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে ভাব থাকা দরকার, কিন্তু কার্য তার চেয়ে বেশি জরুরি। লেখক আমাদের এই গল্পে এইটুকুই মূল বক্তব্য বোঝাতে চেয়েছেন, যেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু পারছি সেটা তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করতেছো, তোমরা বুঝতেছো। তারপরে যদি কোনো কিছু মনে হয় যে আরো কোনো কিছু বোঝা দরকার, তাহলে তোমরা স্কুলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সবারই। যে কোনো বিষয়ে তোমরা আমাদের সাথে, যেহেতু স্কুলে আসতে পারবা না, কন্ট্যাক্টে যোগাযোগ অবশ্যই করতে পারবা। আমি আশা করি যে তোমরা আমার সাথে যোগাযোগ করবা এবং কোনো কিছু বুঝতে চাইবা। আমি নয়, শুধু সবাই আমাদের কাছে বুঝতে চাইলে আমরা অনেক খুশি এবং খুশি মনে তোমাদেরকে কোনো কিছু বুঝাইতে চেষ্টা করব। আচ্ছা, তারপরে এই হলো আমাদের গল্প। এখন তোমাদের জন্য আমার কিছু বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজগুলা তোমরা হলো কমপ্লিট করে নিবা। শিক্ষার্থীরা এখানে দেখো আমি কিছু শব্দ এবং সাথে তার অর্থ লিখে রেখেছি। শব্দগুলা দেওয়া আছে এখানে, এগুলা তোমরা খাতায় এই টপিকের জন্য কমপ্লিট করে নাও। তারপরে হলো তোমরা আমার জন্য আরো পড়বা। এখানে দেখো লেখক পরিচিতি দেওয়া আছে, তারপরে পাঠ পরিচিতি দেওয়া আছে, তারপরে তোমাদের সঠিক অর্থ দেওয়া আছে। এখানে ছোট্ট একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা সম্পর্কে আমি আরেকদিন আলোচনা করব। আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগছে এবং তোমরা বুঝতে সক্ষম হয়েছ, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।